আসসালামু আলাইকুম। তোমরা যারা এই মুহূর্তে এইচএসসি 26 আছো, অর্থাৎ একাডেমিক লাইফে পড়াশোনা করছো এইচএসসির, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের বেসিকটা যেন ভালো হয়। কারণ যখনই তোমরা আসলে এইচএসসিটা পাস করবা, তারপরে যখন অ্যাডমিশন সিজনে যাবা, আমরা বারবার আমাদের গাইডলাইন ভিডিও, আমাদের যত ধরনের ভিডিও আছে, ক্লাস, সব জায়গায় আমরা বলবো যে তোমাদের বেসিক তো ভালো না, তোমাদের বেসিক খারাপ। বেসিক ভালো হলে এই জিনিস সহজেই পারবা। বেসিক ইমপ্রুভ করার যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো, কারণ এই মুহূর্তে তোমাদের সামনে এখনও বেসিককে ইমপ্রুভ করার সুযোগ আছে। তাহলে চলো আমরা আসলে বেসিক ইমপ্রুভমেন্ট কীভাবে করতে পারি সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে? এবং এই ভিডিওটা আমার মনে হয় যে শুধু 26 ব্যাচ না, বরং সমস্ত এইচএসসি যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য অনেক কাজের হবে। কারণ এটা খুবই বেসিক একটা আলোচনা, যেটা আসলে প্রত্যেকের জানা উচিত, বোঝা উচিত, দেখা উচিত। তাহলে চলো আমরা শুরু করি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই ডিপার্টমেন্টে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি লাইফে কীভাবে বেসিক ইমপ্রুভ করা যায়। ওকে, আসো। প্রথমত তোমাকে সবসময় প্রশ্ন করতে হবে, কেন হইল, কিভাবে হইল। এই প্রশ্নগুলা কন্টিনিউয়াসলি তোমাকে করতে হবে। প্রশ্নগুলো তুমি কাকে করবা? প্রশ্নগুলো তুমি প্রথমত করবা হচ্ছে বইকে, অর্থাৎ বইয়ের মধ্যে তুমি খুঁজবা যে উত্তরটা আছে কিনা। হ্যাঁ, শুরুর দিকে তুমি বইয়ের মধ্যে উত্তরগুলো পাবা, বাট যখন তুমি আরেকটু হায়ার লেভেল কোশ্চেন নিজে থেকেই করা স্টার্ট করবা, অর্থাৎ তখন তুমি আর বইতে অ্যান্সারগুলো পাবা না। তখন তোমার প্রথম কাজ হচ্ছে টিচারকে এই প্রশ্নগুলো করা, ঠিক আছে? যে ভাইয়া এইটা কিভাবে হইলো, এই জিনিসটা আপনি কেন লিখলেন, এটা থেকে এটা কিভাবে হইলো, হ্যাঁ এইটা আমরা কেন ধরলাম, কেন আমরা এই নিয়মেই করলাম। যত বেশি প্রশ্ন করবো তত বেশি তোমার বেসিক নলেজ ইমপ্রুভ হবে অলওয়েজ। এবং আমি এখন তো আমি রেকর্ডেড ক্লাস নিই বেশিরভাগ এখানে, আমি যখন অফলাইন ক্লাস নিই সবসময় স্টুডেন্টদেরকে বলতাম যে তোমরা বেশি বেশি প্রশ্ন করবা, এত প্রশ্ন করবা যে এমন একটা লেভেলে যাবে আমি অ্যান্সার দিতে পারবো না। দ্যাটস ফাইন, বাট তাতে তোমারও শেখা হবে, আমারও শেখা হবে। কারণ দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ টু আস্ক কোয়েশ্চেন্স। এবং তুমি যখন অ্যাজ এ স্টুডেন্ট পড়তেছো, তোমার চিন্তাধারা হওয়া উচিত হবে যে আমি যদি এই জিনিসটা কাউকে পড়াইতাম, আমি যদি এই জিনিসটা কাউকে বুঝাইতাম, তাহলে সে আমাকে কি প্রশ্ন করতে পারে যেটার উত্তর আমাকে দেওয়া লাগতে পারতো, ঠিক আছে? সো ওইভাবে রিভার্স চিন্তা করলে আরও সুবিধা হয় আর কি। সো তোমার প্রথম প্রশ্ন করা উচিত বইকে, বইয়ের মধ্যে দেখা, দেন যদি না পাও তাহলে টিচারকে, এবং তাও যদি না পাও তাহলে এখন ইন্টারনেট আছে। তো ইন্টারনেটে তোমার যে স্পেসিফিক প্রশ্ন সেটা লিখে তুমি উত্তর পাবা। এবং আমি শেষের দিকে এই কথাটা বলবো যে এআই ব্যবহার করেও, অনলাইন টুল ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, গুগল ব্যবহার করেও আমরা কিন্তু এখন অনেক প্রশ্নের উত্তর জানতে পারি। যত বেশি তুমি প্রশ্ন করতে পারবা তত বেশি তুমি ইনডেপথ নলেজ গেইন করতে পারবা। অর্থাৎ তুমি যত বেশি মনে করো যে আচ্ছা এটা হয়েছে কেন হয়েছে ভাই, এত কিছু আমার জানার দরকার নাই, এটা তোমাদের ম্যাক্সিমাম চিন্তাভাবনা এরকম যে এটা থেকে এটা হয়েছে, কেন হয়েছে ভাই জানি না, আমার কাজ শুধু পরীক্ষায় পাশ করা, পরীক্ষায় নাম্বার তোলা। অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট, যে এই পয়েন্টটাতেই তুমি আসলে তোমার বেসিকে ইমপ্রুভমেন্টটা করতে পারো না, বেসিকে তুমি পিছায় পড়ো, কারণ তুমি ঠিকমতো প্রশ্ন করতে পারো না, ঠিক আছে? অর্থাৎ নিজেকে প্রশ্ন করা, বইকে প্রশ্ন করা, টিচারকে প্রশ্ন করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেখার জন্য, জানার জন্য, স্পেশালি যারা সায়েন্সে পড়াশোনা করতেছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 2, শর্টকাটের পেছনে না দৌড়ানো। তোমাদের একটা অতি পরিচিত স্বভাব আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাথ করার পরে তোমরা যদি বুঝতে পারো যে ম্যাথটা শর্টকাটে করা যায়, তাহলে তোমরা আর ওই লং প্রসেসটা জীবনেও খুলে দেখতে চাও না। শর্ট প্রসেসে করা যায় ভাই, লং প্রসেস আমি ক্যান করব, ঠিক আছে? শর্টকাটের পেছনে দৌড়ানো, ফর্মুলার পেছনে দৌড়ানো, ঠিক আছে, এই জিনিসগুলা বন্ধ করতে হবে। হ্যাঁ, যে আমরা সবসময় কি বলি যে ভাই কেমনে এটা আমাদের সময় তোমাদের আছে নিশ্চয়ই, ফিজিক্সে তোমরা দেখবা যে কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টার একটা অঙ্ক আছে, ইটের অঙ্ক, ঠিক আছে? ইটের অঙ্কে একটা শর্টকাট ফর্মুলা আছে যে এতগুলো ইট উপরে উঠাইতে কতটুকু কাজ করতে হবে, একটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলাটা সবাই পারে, বাট কেন এই ফর্মুলাটাই হলো, উত্তরটা কেউ পারে না, ঠিক আছে? এখন তোমাকে অনেকেই বলবে যে আমি জীবনে এগুলো বুঝি নাই, কি কোনো ডেরিভেশন দেখি নাই, কোনো কিছু করি নাই, বাট স্টিল আমি অনেক কিছু করছি লাইফে। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, সব জায়গায় অ্যাডমিশনে চান্সও পাইছি, আমি তো সেই। যতই বলুক, সে হতে পারে এক্সেপশন, বাট তুমি নিজে কখনোই এভাবে চিন্তা করবো না যে ভাই আমি ফর্মুলাটা জানি, ম্যাথ করতে পারি, দ্যাটস এনাফ। দ্যাটস ওয়্যার তোমার বেসিকের সমস্যা, ঠিক আছে? তো তোমাকে সবসময় হচ্ছে কি করতে হবে, শর্টকাটের পেছনে না দৌড়াতে হবে কার পেছনে? থিওরির পেছনে, ঠিক আছে? থিওরিটা ভালো করে বুঝতে হবে। থিওরি বুঝলে সব বুঝতে পারবা, স্পেশালি ফিজিক্সে তোমাদের অনেক সমস্যা হয় যে তোমরা বলো যে ভাই সব কিছু বুঝি পারি, কিন্তু যখন ম্যাথ করতে যাই তখন আসলে পারি না। তুমি আসলে সব কিছু পারোই না, তুমি পারো শুধু কয়েকটা ফর্মুলা। তোমার কাছে ফিজিক্সের পুরো একটা চ্যাপ্টার, ধরো নিউটনের মেকানিক্স, একটা ফর্মুলার সেট ছাড়া কিছুই না। 10টা-12টা ফর্মুলা বা 15-20টা ফর্মুলা তুমি পড়ছো, এই ফোর্সের ফর্মুলা, মোমেন্টামের ফর্মুলা, কলিশনের ফর্মুলা, বন্দুকের রিকোয়েল ভেলোসিটির ফর্মুলাগুলো তুমি পড়ছো। নৌকা থেকে ঝাঁপ দিলে কী হবে, নৌকার ফর্মুলা, সব কিছু তুমি পড়ছো। দ্যাটস অল, তুমি বেসিক থিওরি, ঠিক আছে? ভাই নৌকার অঙ্ক ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট, এটাও পোলাপান জানে না।
যেটা কিসের এক্সাম্পল, ভেক্টর এডিশনের এক্সাম্পল, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরের এক্সাম্পল, ঠিক আছে, কলিশন কিসের উদাহরণ, কনজারভেশন অফ মোমেন্টামের উদাহরণ। এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো, কনসেপ্টটা ক্লিয়ার না করে তোমরা উদাহরণ এবং ম্যাথের দিকে বেশি ফোকাস করো, শর্টকাট এবং ফর্মুলার দিকে বেশি ফোকাস করো, দ্যাটস ওয়াই তোমাদের বেসিকে ঘাটতি থেকে যায়। এবং এই জায়গায় যে তোমরা অ্যাডমিশনে ধরা খাও, কারণ অ্যাডমিশনে যে স্যার কোশ্চেন করতেছে সে কোশ্চেনটাকে ঘুরায় করে, সেই কোশ্চেনটাকে নিজের মতো করে করে, ঠিক আছে, একটা ডিফারেন্ট কি বলা যায় সিচুয়েশন তোমার সামনে দাঁড় করায় দেয়, এবং দ্যাটস ওয়াই তোমার কাছে মনে হয় যে কোশ্চেন অনেক কঠিন, সিম্পল, কারণ তোমার বেসিকে দুর্বলতা। 3, একটা খুবই কমন প্রশ্ন তোমরা করো যে, এবং এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে বাজারে, যে ডেরাইভেশন পড়া লাগবে কিনা, যে কোনো একটা ফর্মুলার ডেরাইভেশন কি আমরা পড়বো কিনা, মুখস্থ করবো কিনা, প্র্যাকটিস করবো কিনা। আমার মতে ডেরাইভেশন করার প্রয়োজনীয়তা নাই, অর্থাৎ তুমি হাতে হাতে ধরে ডেরাইভেশনটা করবো, বিশাল একটা ফর্মুলার ডেরাইভেশন, নট নেসেসারিলি, বাট তোমার জানা উচিত যে ফর্মুলাটা কিভাবে আসছে, এই নলেজটা জানা উচিত যে হ্যাঁ এখান থেকে এখানে আমরা আসছি, কিভাবে আসছি, ইন্টিগ্রেশন করছি নাকি এরিয়া বের করছি নাকি হোয়াট এভার যাই আমরা করছি, এই জিনিসটা জানা উচিত। তো পার্সোনালি এটা আমি বিলিভ করি এইভাবে, এবং আমি যে সমস্ত ক্লাস নেই সেখানে আমি সবসময় ডেরাইভেশন দেখাই না। যেমন কদিন আগে আমি ট্রিগোনোমেট্রি অনেকগুলো ফ্রি ক্লাস নিয়েছি, তোমরা ইউটিউবে পাওয়া, সেই ফ্রি ক্লাসগুলোতে আমি ডেরাইভেশন দেখাই নাই, যে সাইন এ প্লাস বি এগুলো সাইন এ কস বি প্লাস কস সাইন বি কীভাবে, আমি দেখাই নাই, বাট আমি বলে দিছি যে বাবা এভাবে এভাবে। এই যে নলেজটা যে কিভাবে আসছে, দ্যাটস ইম্পর্টেন্ট। কারণ ডেরাইভেশনটা তুমি তোমার লাইফে যখন প্রয়োজন হবে তুমি বইটা খুলে দেখে নিতে পারবা, নেটটা সার্চ দিয়ে দেখে নিতে পারবা যে এটা ডেরাইভেশন, বাট কিভাবে আসছে এই নলেজটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ওই নলেজটা তুমি ব্যবহার করবা অন্য আর একটা প্রবলেম সলভ করার জন্য, একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করার জন্য জীবনে কোথাও না কোথাও জিনিসটা তোমার লাগবে যদি তুমি এই লাইনে পড়াশোনা করো। দ্যাটস ওয়াই তোমাকে জানতে হবে যে কিভাবে আসছে, নট নেসেসারি ডেরিভেশন মুখস্থ করতে হবে, লিখতে হবে, খাতায় পড়তে হবে, নো, তোমাকে জাস্ট জানতে হবে যে কিভাবে আসছে, দ্যাটস ইট, ঠিক আছে। নেক্সট, যা শিখলাম তা অ্যাপ্লাই করতে পারলাম কিনা, এইটার মানে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা আর কি, ঠিক আছে, এটা সহজ বাংলা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। সো তোমাদেরও এটাও একটা বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে তোমরা যখন পড়ো তোমরা বইটা রিডিং দাও, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখা যায় তোমরা বই রিডিং পড়তেছো, মানে ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি স্পেশালি, আই ডোন্ট নো মানে এটা কীভাবে কী করো, তোমরা বই রিডিং পড়ো, ঠিক আছে, বুঝতে হবে, পড়তে হবে, ফাইন, বাট তোমার অ্যাকচুয়াল বেসিক ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে অ্যাপ্লাই করা, ঠিক আছে। তো বেসিক বলতে আমরা কি বুঝি, এই প্রশ্ন তোমরা সময় করো যে ভাইয়া আপনারা তো বলেন যে বেসিক ভালো, বেসিক ভালো, বেসিক ভালো না, বেসিক ভালো না, হোয়াট ইজ বেসিক? বেসিক আমি যদি সিম্পলি এক কথায় বলি, তুমি যে জিনিসটা শিখছো, ফর এক্সাম্পল তুমি শিখছো যে কি শিখছো বলো, তুমি মনে করো শিখছো যে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, এটা কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, রাইট? আচ্ছা, এখন তুমি এই যে ফর্মুলাটা তুমি কি এক্সপ্লেন করতে পারবে আমাকে যে হোয়াট ইজ m1, হোয়াট ইজ u1, হোয়াট ইজ m2, হোয়াট ইজ u2, হোয়াট ইজ m1 v1 m2 v2, এবং তার সাথে সাথে তুমি কি একটা, তোমাকে যদি রিয়েল লাইফ প্রবলেম আমি দেই যে এইটা হচ্ছে একটা অঙ্ক, এইখান থেকে আমাকে বুঝাই দাও যে কোনটা m1 কোনটা m2 ধরবা, কোনটা u1 কোনটা u2 ধরবা, u1 কি প্লাস ধরবা নাকি মাইনাস ধরবা, u2 প্লাস ধরবা নাকি মাইনাস ধরবা, অ্যান্সার নেগেটিভ আসলে কি মিন করতেছে, অ্যান্সার পজিটিভ আসলে কি মিন করতেছে, এই জিনিসটা যদি আমাকে এক্সপ্লেইন করে দিতে পারো, তোমার কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতির বেসিক 100তে 100, বুঝলা? সো এই যে তুমি ফর্মুলাটা শিখলা, জাস্ট শিখলা, বুঝলা, হ্যাঁ 2টা গাড়ি ধাক্কা খেলে এই করবো আমি, জাস্ট ডান, তুমি অ্যাপ্লাই করলা না, প্র্যাকটিস করলা না, এবং এইটা তো পারলাম, এটার কাছাকাছি অন্য কিছু হলে কি হইতো, গাড়ির জায়গায় ক্যারামের গুটি হলে কি হইতো, যেটা একটা অ্যাঙ্গেলে ধাক্কা মারতেছে, গাড়ি তো সরল রেখে ধাক্কা মারতেছে, ক্যারামের গুটি অ্যাঙ্গেলে ধাক্কা মারতেছে, তো অ্যাঙ্গেল আছে, তখন কি হইতো, এই কোশ্চেনগুলো আমরা করি না, এবং এই প্রশ্নগুলো আমরা করিও না, এবং আমরা প্র্যাকটিসও করে দেখতে চাই না, দ্যাটস ওয়াই তোমাদের বেসিক ইমপ্রুভমেন্ট হয় না। সুতরাং হোয়াট এভার ইউ আর লার্নিং, যা শিখতেছো সেটা অ্যাপ্লাই করো, যা শিখলাম তা অ্যাপ্লাই করাটা খুবই খুবই জরুরি, এবং প্র্যাকটিস করাটা খুবই খুবই জরুরি। প্র্যাকটিসের জন্য তোমরা অনেক কিছু আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন আছে, ম্যাথ বইটা আছে, একাধিক স্যারের ম্যাথ বই আছে, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ। সো যা শিখলাম তা অ্যাপ্লাই করা শিখতে হবে। 5, যেটা আমি শুরুতেই বলছি যে এখন রাইট নাও দুনিয়াতে অনলাইন টুলস এত বেশি, এবং তোমরা এগুলো সঠিক ব্যবহার এখনো পর্যন্ত করতে পারো না। তোমরা ওই এআই দিয়ে খালি কিসিং ভিডিও বানাইতে পারো, ঠিক আছে, এরা অনেকে পারে, এআই দিয়ে মিম বানাইতে পারো খুব সুন্দর সুন্দর, রোনালদোর ভয়েস দিয়ে গান বাজাইতে পারো, কিন্তু তোমরা রিয়েল লাইফে ইউজ করতেছো না এখনো ট্রু পটেনশিয়াল এআই তো এগুলোর জন্য বানানো হয় না রে ভাই। তুমি যেই টপিক তুমি বুঝতেছো না, তুমি একটুখানি চ্যাটজিপিটিতে যাই সেই টপিকটা লেখো, যেই টপিক তুমি বুঝতেছো ইউটিউবে গিয়ে লেখো, ঠিক আছে। তুমি ধরো, আমি তোমাকে ধরো সারা 1 ক্লাস ধরে ত্রিকোণমিতি পড়াইলাম, কথার কথা, সংযুক্ত কোণের
ত্রিকোণমিতি পড়াইলাম, পড়ানোর পরে যৌগিক কোণের ত্রিকোণমিতি পড়াইলাম, পড়ানোর পরে তুমি একটা পার্টিকুলার জিনিস বুঝলাম না এই জিনিসটা কেমনে হইলো, কথার কথা তুমি sin 2a = 2 sin a cos a কেমনে হয়েছে তুমি বুঝো নাই। হ্যাঁ আমি বলছি বা বলি নাই বা বলার পরে তুমি বুঝো নাই, হোয়াট এভার বুঝো নাই, তুমি লেখো ChatGPT-কে এক্সপ্লেইন মি দিস, দেখবা ChatGPT একদম সরল ভাষায় বুঝাই দিতেছে। তুমি বলবা যে এক্সপ্লেইন মি এগেইন ইন ব্রিফ, মানে ছোট করে, দেখবা তা এটাও বুঝিয়ে দিতেছে আবার। এবং মানুষ যখন বুঝায় তখন মানুষের মেজাজ খারাপ হয়ে যায় কতক্ষণ পর, 5 বোঝানোর পর। AI তোমাকে 10 বার 100 বার 1000 বার বুঝাবে, তোমার মেজাজ খারাপ হবে না। সো তোমরা অনলাইনের যে টুলগুলো আছে আমাদের, AI আছে, তারপরে তোমার আরও কিছু টুল আছে, আমি একদিন হয়তো একটা ভিডিও বানাবো আলাদা করে শুধু অনলাইন টুলের উপরে। গ্রাফিং ক্যালকুলেটর আছে, হ্যাঁ, ডেসমস সহ আরও অনেক সহজ আছে, ডেসমস একটু হাই লেভেল, যেখানে তুমি যে কোনো একটা সরল রেখা সার্কেল প্লট করে করে দেখতে পারো। তো আমরা যখন বৃত্তের অঙ্ক করি, আমি সবসময় বলি ম্যাথ ভিজুয়ালাইজ করতে হবে, তোমরা করো না ম্যাথ ভিজুয়ালাইজ। আমরা যখন একটা বৃত্তের অঙ্ক করি, মনে করো প্রশ্ন দেওয়া আছে যে দুইটা বৃত্ত যেখানে ছেদ করছে সেখানে আরও একটা বৃত্ত আছে, ওই বৃত্তের একটা স্পর্শক গেছে, এই যে টোটাল কনসেপ্টটা দেওয়া আছে, এই কনসেপ্টটা তুমি যে বৃত্তের যে সমীকরণ, সরলরেখার সমীকরণ, এগুলো গ্রাফিং ক্যালকুলেটর আছে, ওগুলো মধ্যে তুমি প্লট করতে পারো, দেখতে পারো আচ্ছা দুইটা বৃত্ত এখানে ছেদ করছিল, এই পয়েন্ট দিয়ে আরেকটা বৃত্ত হয়েছে, ওইটার ছেদক এদিক দিয়ে গেছে, এখান দিয়ে গেছে, কাট করছে, কোথায় কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট ডিস্টেন্স চাইছে, তুমি ফিল করতে পারবা। হ্যাঁ, অনেক 3D মডেল আছে। তারপরে এই যে ফিজিক্স অ্যানিমেশন, আমার এক্স্যাক্টলি সাইটের নাম মনে নেই, এই ফিজিক্স অ্যানিমেশন লিখে সার্চ দিবা, দেখবা যে বেশ কিছু ওয়েবসাইট আছে। ওখানে আমি যখন এই ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, আমাকে এক স্যার দেখাইছিল ফিজিক্স অ্যানিমেশন একটা ওয়েবসাইট, প্রাসের ইয়াটা দেখা যায়। ঠিক আছে, আমাদের একটা কনসেপ্ট আছে না, কত ডিগ্রিতে ছাড়লে প্রাস সবচেয়ে দূরে যাবে? উত্তর হচ্ছে 45 ডিগ্রি। কেন? তুমি হয়তো প্রশ্নগুলো তোমাকে হয়তো স্যার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখাবে, বাট তুমি ওখানে প্র্যাকটিক্যালি দেখতে পারবা যে 50 ডিগ্রিতে ছাড়লে কোথায় যাচ্ছে, 40 ডিগ্রিতে ছাড়লে কোথায় যাচ্ছে, 45 ডিগ্রিতে ছাড়লে কোথায় যাচ্ছে, তাহলে 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম যাচ্ছে। একটু বেশি ভেলোসিটি দিয়ে ছাড়লে কোথায় যাচ্ছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে করে দেখতে পারো, ভেলোসিটি চেঞ্জ করে করে দেখতে পারো। আরও মজার ব্যাপার, এয়ার ফ্রিকশন অ্যাড করা যায়, আরও অনেক কিছু অ্যাড করা যায়। একটা উঁচু বিল্ডিং থেকে ছাড়লে কীভাবে পড়তেছে, মাটির নিচ থেকে ছাড়লে কী হয়ে যেতেছে, সব কিছু দেখা যায়। এবং ওখানে এরকম অনেক ফিজিক্স অ্যানিমেশন আছে, পেন্ডুলাম কীভাবে হচ্ছে দোলনকালের সাথে কীভাবে ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছে, এভরিথিং, স্প্রিং কীভাবে কাজ করে। সো এই টুলগুলো তোমরা ব্যবহার করো না, টুলগুলো তোমাদের ব্যবহার করা উচিত, তাহলে তোমাদের বেসিক নলেজ আরও ইমপ্রুভ হবে। কারণ শুধুমাত্র খাতাপত্র বইপত্র নলেজ ইজ নট এনাফ রাইট নাও। এই দুনিয়াতে তোমাকে যদি টিকে থাকতে হয়, তোমার এই কনসেপ্টগুলো ভিজুয়ালাইজ করাটা খুবই খুবই জরুরি বলে আমি মনে করি। সো HSC 26 যারা পড়তেছো, আমরা যখন আমাদের একাডেমিতে অ্যাডমিশনের ক্লাসগুলো নিয়েছি, আমরা চেষ্টা করছি এমনভাবে পড়ানোর যাতে তোমাদের বেসিক 100-তে 100 ইমপ্রুভ হয়। বোঝা গেল? সো উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট। বাকিটা তোমাদের উপরে, আমাদের সবগুলো ক্লাস এমনভাবে পড়ানো যাতে, এবং অনেক ক্লাস নিয়ে তোমাদের কমপ্লেনও ছিল, সেগুলো আমরা সব রিপ্লেস করছি, আবার নতুন করে সব রেকর্ড করাইছি, যাতে স্টুডেন্টদের কমপ্লেন করার জন্য কোনো জায়গা না থাকে। এবং আমি বিলিভ করি যে এই কোর্স যারা নিচ্ছ, কোনো অবস্থায় তারা ঠকবা না ইনশাল্লাহ। সো বেসিক যেভাবে হোক ভাই, কোর্স কিনো না করো, ইমপ্রুভ করো, কারণ লাইফে কিন্তু এই বেসিক নলেজ অনেক বেশি কাজে লাগবে। এবং স্পেশালি যাদের অ্যাডমিশনে ভালো করার ইচ্ছা আছে, অবশ্যই HSC লাইফ থেকে বেসিকের প্রতি খেয়াল রাখো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।